আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। নেওয়া হবে বিদেশি কারিগরি সহায়তা। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, জানালেন আইনমন্ত্রী। দলটিকে মুখোশ পরা অপশক্তি বললেন কাদের। চলমান পরিস্থিতিতে জামায়াত নিষিদ্ধের বিকল্প নেই বলছে 14 দল। দায় এড়ানোর লক্ষ্যে এর অবতারণা দাবি বিরোধী দলের। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। শিক্ষার্থীর ওপর গুলি বন্ধ চেয়ে রিটের শুনানিতে মন্তব্য হাইকোর্টের। নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন। এবং 10 দিনে 8টি সরকারি সহ 70 শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা। বুধবার বৈঠকে ফেসবুক খোলার বিষয়ে সিদ্ধান্ত কাল। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দর্শক, এখন শিক্ষামন্ত্রী নওফেল ব্রিফ করছেন, আমরা যুক্ত হচ্ছি ব্রিফিং এ। শিক্ষার্থী যেখানে অভিযোগ আসবে সেগুলোতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা, যে যদি কোনো তারা নিরপরাধ থেকে থাকে। তবে আমরা বারবার বলছি যে অভিভাবকগণ সেক্ষেত্রে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেখানেই তাদেরকে নেওয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদ করার জন্য যদি নেওয়া হয়ে থাকে সেখানে তারা সঠিক তথ্য দেবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব। সেটা নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন সেটা আপনারা জানতে পারবেন কখন খোলা হবে। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতিমধ্যে আলোচনা করছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের যেই আমাদের বিডিএন যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অ্যাসেস করছে, সেটা আমরা যথাসময় জানিয়ে দিই। এইচএসসি পরীক্ষার বিষয়টাও আমরা যথাসময়ে জানিয়ে দিব। আগামীকালকে সকাল 11টার পরে জানাতে পারবো। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছিলেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আমরা যুক্ত ছিলাম সেই ব্রিফিং এ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ইতিমধ্যে বাংলাদেশ জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের সৌজন্যে সাক্ষাতে এসব কথা বলেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় জার্মান ভিসা প্রক্রিয়ায় ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি টানা 4 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জার্মান সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটা আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয় তাতে শিক্ষার্থী নয়, বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির জড়িত বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এখন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এ বিষয়ে আইনি দিক সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথাও জানান আইনমন্ত্রী। মন্ত্রী মহোদয়ের সকালের বক্তব্য শুনেছি। আমার মনে হয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত স্পষ্ট। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন
এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। দর্শক, সচিবালয় বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা যুক্ত হচ্ছি সেই ব্রিফিং এ। ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ। থ্যাংক ইউ। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা যুক্ত ছিলাম ব্রিফিং এ। জামায়াত শিবির মুখোশ পরা রাজনৈতিক অপশক্তি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। দলটির রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত রিপোর্টে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি, নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। দলটির রাজনীতি নিষিদ্ধে 14 দলের সিদ্ধান্ত কার্যকরে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান ওবায়দুল কাদের। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে না জড়াতে প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয়, সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। এ সময় গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। 14 দলীয় জোটে তিনি চেয়ারম্যান। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশের সহিংসতা নৈরাজ্যের ঘটনায় দায় এড়াতে আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন রাজপথের বিরোধী দলীয় জোটের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, একের পর এক ইস্যু তৈরির প্রজেক্ট হিসেবেই জামায়াতকে নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে সরকার। আর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, চলমান পরিস্থিতিতে জামায়াত নিষিদ্ধের বিকল্প নেই। সাইফুর রিপনের রিপোর্ট। সোমবার রাতে গণভবনে 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের এমন পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। সিদ্ধান্ত আমরা নিয়েছি
এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সাম্প্রদায়িক চিন্তা চেতনার রাজনৈতিক সন্ত্রাসী শক্তির উৎস হচ্ছে এই জামাত। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ সরকারের সহিংসতা ও নৈরাজ্যের দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন যুগপৎ আন্দোলনের সমমনা দলের নেতারা। তারা যদি কোনো রাজনৈতিক পরোক্ষ অ্যালাইনমেন্ট তৈরি করতে চায়, আমার আশঙ্কা সরকারের এই অবস্থানটা থাকবে না। বিদ্যমান সংকটের প্রেক্ষিতে পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের যে প্রশ্নটা এখন প্রায় সমস্ত মহল থেকে উচ্চারিত হচ্ছে, তাকে কিছুটা আড়াল করবার জন্য পুরো জিনিসটাকে একটা বিশেষ গোষ্ঠীকে দায় দায়িত্ব দিয়ে নিজেদেরকে বাঁচাবার কৌশল হিসাবে জামাত শিবিরকে এই নিষিদ্ধ করবার কৌশলী উদ্যোগ। তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য আরও কঠিন এবং কঠোর ব্যবস্থা এবং জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধ ঘোষণার আরেকটা প্রক্রিয়া হচ্ছে এই নতুন আরেকটা উপাদান, আরেকটা এজেন্ডা জাতির সামনে এনেছে। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোন রাজনীতি গ্রহণ করবে বা বর্জন করবে তা দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা দিয়ে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত ক্রাইসিস, এই ক্রাইসিসের মূলে তো হচ্ছে আপনার যে দেশে কোনো প্রতিনিধিত্বমূলক সরকার নাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দ্বিতীয় দিনের শুনানিতে আদালত বলেন, যে কোনো মৃত্যু সবার জন্যই দুঃখজনক। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শামীম আক্তারের রিপোর্ট। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মানজুরুল আল মতিন ও আইনুন নাহার। দ্বিতীয় দিনের শুনানিতে নারায়ণগঞ্জের বাসার ছাদে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন তাদের আইনজীবী। এ সময় মৃত্যু নিয়ে মন্তব্য করেন আদালত। এছাড়া সমন্বয়কদের হেফাজতে রাখার বৈধতা নিয়েও কথা বলেন আইনজীবীরা। মানব প্রাণগুলো যাচ্ছে, সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটিও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে, এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড। ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুগ্ধ হত্যার বিষয়টি উল্লেখ করে 6 সমন্বয়কের নিরাপত্তা হেফাজতে রাখার যৌক্তিকতা তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালন করা হচ্ছে একদিনের শোক। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি অফিসে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে অফিসে আসেন চাকরিজীবীরা। সেই সঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
কোটা আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কোটা আন্দোলনের পক্ষে সরব ছিলেন অভিভাবক ও শিক্ষকরা। কায়েস রাহাতের রিপোর্ট। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশজুড়ে একদিনের শোক। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এদিকে হাইকোর্টে রিটকারী আইনজীবীরা জানান, নিজেদের সন্তানদের পুলিশি হামলা থেকে বাঁচাতেই এই পিটিশন। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। ঢাকা মেডিকেল কলেজের সামনে সড়কে অবস্থান নেন অভিভাবকরা, কিন্তু পুলিশ এসে তাদের সরিয়ে দেয়, ফলে পণ্ড হয় তাদের কর্মসূচি। আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি। অভিভাবকরা সন্তানদের পাশে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমরা আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। এবং আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। ন্যায়ের জন্য আমরা আমাদের সন্তানের পাশে অবশ্যই থাকব এবং তার জন্য যতটুকু আমাদের করতে হয় আমরা অবশ্যই ততটুকু করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলে প্রতিবাদ। কোটা আন্দোলনের সমর্থনে ও শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহারে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। শোক নয়, আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি। আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে প্রতিবাদ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। বহিরাগত সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিপুল প্রাণহানি ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই বিশ্ববিদ্যালয় হলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনা খতিয়ে দেখে সুষ্ঠু বিচারের দাবিও জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং তাদেরকে গ্রেফতার হয়রানি না করার আহ্বানও জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। গেল 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইট ও 70টি শিক্ষা প্রতিষ্ঠানের সাইটেও হামলা হয় বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। তিনি জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে অ্যাসেসমেন্ট কমিটি করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরই ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শিউলি রায়। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঝুঁকি বেড়েছে সাইবার হামলার। গেল 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি বার হামলা হয়েছে। এছাড়া 70টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইটেও সাইবার হামলা হয়, তবে কোনোটি দখল নিতে পারেনি হ্যাকাররা। আরও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যাংক, তৈরি পোশাক, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেশি ঝুঁকিতে আছে। হেলথ হোক, এডুকেশন হোক, গার্মেন্টস হোক, পাওয়ার, এনার্জি, টেলিকম, ফাইন্যান্স যেই হোক, যদি তারা আক্রমণের শিকার হয়, যদি ক্ষতি হয়, এই কারণে আমরা একটা হোল অফ গভর্নমেন্ট, হোল অফ নেশন অ্যাপ্রোচ নিয়েই আমরা বর্তমান সাইবার এই ঝুঁকিটা মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা করছি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে তিনি জানান, ইউটিউব কর্তৃপক্ষ জবাব দিলেও অন্যরা সাড়া দেয়নি। এই নিয়ে বুধবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি, তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটা তারা অনুসরণ করে
কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায়, এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। ফ্রিল্যান্সারদের ক্ষতিপূরণ হিসেবে আর্থিক প্রণোদনা দিতে বাণিজ্যিক মন্ত্রণালয়কে সুপারিশ করবে আইসিটি বিভাগ। তাদের যে সার্ভিস এক্সপোর্ট এটার উপরে যাতে ইনসেনটিভটা পায়, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। কারফিউ শিথিল থাকায় রাজধানীতে সকাল থেকেই স্বাভাবিক যান চলাচল, কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট, তবে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি পথচারীদের মনে। এদিকে নগরীর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও বেশিরভাগ আসন থাকছে ফাঁকা। যাত্রী সংকটের চরম দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। চলমান কারফিউ পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল থেকেই সড়কগুলোতে অফিসগামী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, দেখা যায় যানজটও। তবে জীবিকার তাগিদে বাইরে বের হলেও সংখ্যা পুরোপুরি কাটেনি কর্মজীবী মানুষের। এই কার্ফিউটা আসে বিধায় কিছুটা সংখ্যা কাজ করে। কার্ফিউটা যদি পুরোপুরি উঠাই দিত তাহলে তো ভাবতাম যে না, এখানে আসলে কোনো সমস্যা নাই। নিরাপত্তা তো অবশ্যই ভাই সংখ্যা কাজ করে। আমরা তো মনে করেন পেটের দায় বেরোইছি, বুঝছেন, আমাদের না বেরোনোই নয়। আজ ৬-৭টা দিন ধরে তো আমরা বসাই। রোডের যে পরিস্থিতি, মানে মানুষ যে বেরোবে এরকম কোনো তো পরিস্থিতি নাই, কিন্তু আমাদের তো বেরোতে হবে। আমরা কতদিন আর মানে ঘরে বসে থাকবো? এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল বন্ধ থাকায় সড়কে বাড়তি চাপ বলে জানান এ ট্রাফিক ইন্সপেক্টর। যান চলাচল অনেকটাই স্বাভাবিক, কারণ কর্মমুখী মানুষ সবাই ঘর থেকে বের হয়েছে। দুইটা রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত করছে এবং এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা তারা ভাঙচুর করেছে, যার জন্য এই দুইটা আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। এই গাড়ি চলাচলের বন্ধের জন্য এই মেন রাস্তাগুলোতে একটু অন্য দিনের তুলনায় স্বাভাবিকের চাপ বেশি। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এদিকে কারফিউ শিথিলের সুযোগে রাজধানীর বাস স্ট্যান্ডগুলো থেকে ছেড়ে যেতে দেখা যায় বিভিন্ন দূরপাল্লার বাস। তবে যাত্রী সংকটে বেশিরভাগ সিটি থাকছে ফাঁকা। এ নিয়ে হতাশার সুর পরিবহন শ্রমিকদের কণ্ঠে। টাইমিং গাড়িগুলো এখন যাত্রী কম হলেও ছাড়তে হয় এবং যাত্রী বেশি হলেও ছাড়া লাগবে এবং না হলেও ছাড়তে হবে। যে টিপ জাম ওই টিপ আর অর্ধেক হয় না, তেলের বিষয় হয় না। না পোষাইলেও সার্ভিস ঠিক রাখার জন্য চালাইতে হইতেছে। জনজীবন স্বাভাবিক রাখতে কারফিউ পুরোপুরি তুলে নেওয়ার দাবি সাধারণের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা। বিসিএস প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির 5 কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের এমন দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে দ্রুত বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ফজলাদিত্যের রিপোর্ট। বিসিএস সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে বরখাস্ত করা হয় 5 কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের কাছে প্রশ্ন বিক্রয় সহ অবৈধভাবে নামে বেনামে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছে টিআইবি নির্বাহী পরিচালক। অভিযোগ উত্থাপিত হলে বড়জোর যেটা হয় সাময়িক বরখাস্ত বা বদলি বা পদোন্নতি স্থগিত করা, এই ধরনের কিছু হয়, অথবা বাধ্যতামূলক প্রেষণে প্রেরণ করা। এর বাইরে কোনো প্রতিকার হয়েছে, দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। সেই কারণেই এক ধরনের বিচারহীনতা ভোগ করছেন তারা, এবং সেটাকে রোল মডেল ধরে সেটাকে অনুসরণ করে সকল পর্যায়ের কর্মকর্তারা এই ধরনের অনিয়মে জড়িত আছেন। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি অনিয়ম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।